এখন যেই সরকার এসেছে তারা মূলত এসেছে কিসের ভিত্তিতে? আমরা আসলে তাদেরকে এখন গদিতে দেখছি এবং এই শান্তভাবে বসে আছি। তারপরেও আমি মনে করিয়ে দিতে চাই যে তারা আজকে যে অবস্থানে আছে সেখানে বসার জন্য তাদেরকে অনেকগুলো রাজপথে যে রক্ত পড়েছে, এছাড়াও অনেক মানুষের বিভিন্ন রকমের আত্মত্যাগের যে অবদান, সেগুলো তারা আসলে হয়তো ভুলে গেছে। কারণ এখন মোটামুটি একটা কমফোর্টেবল জায়গাতে তারা আছে। সেইখান থেকে আমার মনে হয় তারা তাদের নিজস্ব যে দায়িত্বগুলো সেগুলোও যদি আমাদের হঠাৎ করে মনে করে দিতে হয়, সেটা আসলে খুবই দুঃখজনক। আমার মনে হয় যে আমরা এই জায়গায় পৌঁছাতে পেরেছি একমাত্র এই বিশ্বাস থেকে যে তারা এতগুলো সরকারি বেসরকারি সাধারণ জনগণের কাছ থেকে যেই ধরনের যেই হতাশা বা যেই ধরনের অ্যাগ্রেসিভ একটা নেচার থেকে বের হয়ে এসে সরকারের প্রতি আস্থা রাখার মতো একটা মানসিকতায় পৌঁছাতে পেরেছি, সেইখান থেকে তারা নিশ্চিন্তে একটা জায়গায় বসে তারপরে কোনো সংস্কার করবে না, বরং যারা দাবি দাওয়া উত্থাপন করবে তাদেরকে এক ধরনের জঙ্গি বা এই ধরনের ট্যাগ দিয়ে তারা আসলে পার পেয়ে যাবে, এ ধরনের বোকার স্বর্গে তাদের বাস করার কথা ছিল না। এখন সোশ্যাল মিডিয়ার যুগে আসলে ইনফরমেশন বা তথ্য দেওয়া এই জিনিসগুলো খুব সহজ হয়ে গেছে, কিন্তু সেই সহজলভ্যতার ভিড়ে সবথেকে কঠিন যেটা হয়ে গিয়েছে সেটা দাবি আদায়। সো আমার কাছে যেটা মনে হয় যে আমরা কথা বলার ক্ষেত্রে বা দাবি আদায়ের ক্ষেত্রে সচেতনতার ক্ষেত্রে কোনো দিক থেকে পিছিয়ে নেই, কিন্তু যেই সব জায়গায় আসলে আমরা পিছিয়ে আছি তার মধ্যে বড় যে জিনিসটাকে বারবারই অ্যাড্রেস করা হচ্ছে সেটা যে স্ট্রাকচার বা গঠনতন্ত্র, এই সব জায়গাকে আমরা বারবার প্রশ্ন করছি। তো জুলাইয়ের আগে যখন আমরা এমন একটা সোসাইটিতে ছিলাম যেখানে আমরা কথা পর্যন্ত বলতে পারতাম না, সেখান থেকে এখন যে সরকার ব্যবস্থায় আমরা আছি, পূর্ববর্তী সময় ইন্টারিম থেকে এই মুহূর্তে যেই সরকার ব্যবস্থায় আমরা আছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সরকার যে জনগণের ম্যান্ডেট নিয়ে এখানে এসেছে, একটা নির্বাচনের মাধ্যমে এখানে এসেছে। তো এই পুরো জার্নিটার মধ্যে আমরা কি দেখি? এই পুরো জার্নির মধ্যে আমরা দেখি যে সরকার বা যেই সমস্ত দল, যে সমস্ত কর্মীরা মূলত কাজ করে গেছে, এটার পিছনে তাদের উদ্দেশ্য ছিল যে বাংলাদেশে আমরা কাঠামোগত জায়গায় কিছু উন্নয়ন দেখতে চাই। তার মধ্যে শুধু শিক্ষা, পড়াশোনা, গবেষণা এইসব ছিল না, সর্বোপরি সব স্তরের মানুষই চেষ্টা করেছে তার জায়গা থেকে কি জায়গায় বাংলাদেশে পরিবর্তন আনা দরকার এসব নিয়ে কথা বলার জন্য। সো যখন ইন্টারিম ছিল, তাদের কিছু দায়িত্ব ছিল, যেখানে সবার আগে যেটা জরুরি ছিল সেটা সংস্কার কার্যক্রম শুরু করা। তো ওই জায়গা থেকে আমার মনে হয় এই হিমশিম খাওয়া একটা অর্থনীতিকে সামলাতে গিয়ে তারা অনেক কিছুরই সিদ্ধান্ত নিতে পারেননি, বা বিভিন্ন প্রেশারের কারণে তাদের যেহেতু ওইরকমভাবে জনগণের ওইরকম ম্যান্ডেট ছিল না যে তারা চাইলেই যে কোনো কিছু করতে পারবে এবং সবাই ওটা মেনে নিতে বাধ্য, এমন জায়গাতেও তারা হয়তো পৌঁছাতে পারেনি। তো এইসব কারণে তারা বিভিন্ন সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে ঠিকই, কিন্তু সেসব বাস্তবায়ন করতে পারেনি। সো আমি আসলে এই সরকারের কাছে যে এই জিনিসগুলো বারবার উঠে এসেছে তার মধ্যে ছোটো ছোটো কিছু বিষয় জুলাই সনদকে বাস্তবায়ন করা, এছাড়াও আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে রিসার্চ ফ্যাসিলিটিস নেই, সেগুলো নিয়ে এখনও কোনো কার্যক্রম শুরু হয়নি। এছাড়াও আমাদের এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী আছে তাদেরকে বরাবর সাইডলাইন করে দেওয়া হয়, বিভিন্ন পলিসি মেকিং থেকে শুরু করে সব কিছুতে তারা কি করবে, কিভাবে অংশগ্রহণ করবে, সেখানে তো তাদের কোনো বক্তব্য থাকেই না, বরং এইরকম একটা প্ল্যাটফর্মের আয়োজন করে আমাদেরকে কথা বলতে হয়। সো আমরা এখন জানি না আসলে এই জায়গাটা, এই সার্কেল, এই লুপ থেকে আমরা কিভাবে বের হতে পারি। এখান থেকে আমরা বারবার সিস্টেমে ঢোকার চেষ্টা করছি, তার থেকে বরং সিস্টেমের এতটুকু টনক নড়ার কথা ছিল যে তারা এতটুকু অ্যাকনলেজ করতে পারে যে আমাদেরও ওই সিস্টেমের আমরা আসলে পার্ট, এবং আমাদের মেধা, আমাদের দায়িত্ববোধ এই জায়গাগুলোকে কাজে লাগানো আসলে তাদেরই দায়িত্ব বা সরকারের দায়িত্ব সরাসরি। সো জুলাই আন্দোলন থেকে তাদের যদি একটা জিনিস শেখার থাকে সেটা এই যে বিভিন্ন রকমের পোলারাইজেশন বা এই যে প্রাইভেট ভার্সেস পাবলিক, এই ডিবেটগুলো থেকে বের হয়ে আসার জায়গা, এবং তার পাশাপাশি আমাদের যে দাবিগুলো সেগুলোকে আমলে নিয়ে সংস্কার কার্যক্রমকে দ্রুততম সময়ে শুরু করা। ধন্যবাদ। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে আসলে বাংলাদেশের কিবলা করে ফেলেছি, অথচ আজকের এই প্রোগ্রামটা হওয়ার কথা ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মূল যে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে জুলাই আন্দোলনে ভূমিকা রেখেছিল সেখানে হলে হয়তো ভালো হতো আরও। আমার মনে হয় ছাত্রপক্ষের
সম্মানিত দায়িত্বশীল ভাই চেষ্টাও করেছেন বা ভেবেছেন, কিন্তু আসলে সেখানে আয়োজন করলেও হয়তো আপনাদের উপস্থিতি একটু কম থাকতো সাংবাদিক ভাইয়েরা। আপনাদেরও এটা দোষ না, আপনাদের উপর থেকেও কর্তৃপক্ষ থেকেও সেইভাবে ডিউটি দেওয়া থাকে যে সারা দেশের যে কোনো কিছুর গুরুত্বপূর্ণ কিবলা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তা আমার মনে হয় জেনজি যেহেতু পরিবর্তন চাচ্ছে, তো এই বিষয়টারও আস্তে আস্তে পরিবর্তন হওয়া দরকার। অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই দেশের গুরুত্বপূর্ণ সকল আন্দোলন বলি বা সকল প্রতিবাদ কর্মসূচি বলি, সকল কিছুতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও এই বিষয়টাকে ডিসেন্ট্রালাইজ করা দরকার। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেহেতু তাদের সক্ষমতা এবং দেশপ্রেম জুলাইয়ে প্রদর্শন করেছে এবং জুলাইয়ের পূর্বে থেকেই তারা সেটা প্রদর্শন করে আসছিল, যেটা সর্বশেষ একটা ফসল আমরা জুলাই দেখতে পেরেছি। প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে আমাদের কাছে যে ইনফরমেশন আছে 33 বা 34 জন শহীদের তালিকা আমাদের কাছে রয়েছে শুধুমাত্র এই জুলাই আন্দোলনে। তো আমরা এই জুলাই শহীদদের কতটুকু মর্যাদা দিতে পারছি? প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জুলাই কেন্দ্রিক প্রোগ্রামে তাদেরকে সম্মান জানানো হয়, তাদের পরিবারকে ডাকা হয়, কিন্তু দেশব্যাপী যখন জেনারেল কোনো প্রোগ্রাম হয় সেখানে আলাদা করে তাদেরকে কোথাও আমরা দেখি না বা তাদেরকে আলাদাভাবে সম্মান দেওয়াও হয় না। তো সেই বিষয়টা দৃষ্টিগোচর করে আমি আমার কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করছি। অন্তর্বর্তীকালীন সরকারের যে সময়টা আমরা কাজ করেছি, সংস্কার কমিশন সব মিলিয়ে সম্ভবত 11টা কাজ করেছে এবং সর্বশেষ ঐক্যমত কমিশন দীর্ঘ লম্বা সময় কাজ করলো রাজনৈতিক দলগুলোর সাথে বসে, যে আপনি কোন ব্যাপারে আমাদের সাথে একমত, এই যে রিফর্ম প্রপোজালগুলো রয়েছে এই প্রপোজালগুলোর সাথে আপনি একমত কি না থাকলে আপনার প্রপোজাল কি সেগুলো দেন। তো এই লম্বা প্রপোজাল নিয়ে আলোচনা হতে 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 এত লম্বা সময় চলে গেল যে আমরা রিফর্ম প্রপোজালে হাত দেওয়ার সুযোগই পেলাম না। সো আমি এখানে খুব তীব্রভাবে সমালোচনা এবং ক্ষোভ প্রকাশ করছি বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ইউনূসের প্রতি। ওনার উচিত ছিল বাংলাদেশে সংস্কার কার্যক্রম শুরু করে দিয়ে যাওয়া। সংস্কার কার্যক্রম শুরু না হওয়ার ফলে নির্বাচিত সরকার টালবাহানা করার সুযোগ পাচ্ছে। আমরা আসলে এই বিষয়েও খুবই কনফিউজড যে নির্বাচিত সরকার সংস্কার নিয়ে তো তাদের কোনো সমস্যা থাকার কথা না। জুলাই আন্দোলনে বিএনপি, জামাত, সকল রাজনৈতিক সংগঠন, সাধারণ শিক্ষার্থী সকলেই সমান তালে ভূমিকা রেখেছে। এখানে রাস্তায় এমন অনেক ঘটনা রয়েছে যে আমি আমার নির্দেশনায় 5 জন সাধারণ মানুষ চলে আসছে, একজন সাধারণ মানুষের নির্দেশনায় আমি চলে গেছি। তো এখানে তো কোনো রাজনৈতিক দল প্রত্যক্ষভাবে ব্যানার নিয়ে নেতৃত্ব দেয় নাই, শুধুমাত্র বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম সামনে ছিল। তো সেই জায়গা থেকে সকলেই সংস্কারের পক্ষে আন্দোলন করে স্বৈরাচারী সরকার হাসিনাকে পতনের জন্য আন্দোলন করেছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি জাতীয় নির্বাচনের পর অনেক রাজনৈতিক নেতাদের আচরণ চেঞ্জ হয়ে গিয়েছে। এখন তারা সংস্কারের পক্ষে কথা বলছে না, এখন তারা সংস্কারের পক্ষে কথা বললেও মন থেকে সংস্কার চায় না। তো সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যে ব্যক্তির পরিবর্তন হয়েছে কিন্তু কাঠামোতে এখনও পরিবর্তন হয়নি। আমরা জুলাই চেয়েছিলাম শুধুমাত্র কাঠামোর পরিবর্তন, সংস্কার শব্দটাই তো আসলো এই পরিবর্তন চাওয়ার জন্য। আমাদের যে এক্সপেকটেশন, রাষ্ট্রীয় সকল গুরুত্বপূর্ণ পদগুলোতে আমরা সংস্কার চেয়েছি এবং সংস্কার প্রপোজাল প্রত্যেকটি রিফর্ম কমিশন তাদের প্রপোজাল দিয়েছে, কিন্তু ঐক্যমত কমিশনে গিয়ে প্রত্যেকটাই বাধার সম্মুখীন হলো রাজনৈতিক দলগুলোর। অথচ আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যদি আমি শেয়ার করি, আমরা যখন দুদক সংস্কার কমিশনের রিপোর্ট রেডি করছিলাম, আমরা প্রত্যেক পেশার মানুষের সাথে, আমার মনে হয় না কোনো পেশা বাদ গিয়েছে, প্রত্যেক পেশার মানুষের সাথে এবং নাগরিক সমাজের প্রতিনিধি, শিক্ষক, সকলের সাথে বসে আমরা রিফর্ম প্রপোজালগুলো তৈরি করেছি, তাদের কাছ থেকে পরামর্শ নিয়েছি। সাধারণ মানুষের কাছ থেকে প্রপোজাল নেওয়ার জন্য আমাদের জিমেইল ওপেন ছিল, সেখানে 8 থেকে 10,000 মানুষের পরামর্শ এসেছে। সো সাধারণ মানুষের ম্যান্ডেট নিয়েই প্রত্যেকটা রিফর্ম প্রপোজাল তৈরি করা হয়েছিল। এরপরেও এটাকে ঐক্যমত কমিশনের যে আমি বলবো যে একটা লম্বা প্রক্রিয়ার মধ্যে নেওয়া হলো, এই প্রক্রিয়াটা ব্যক্তিগতভাবে আমার কোনোভাবে পছন্দ হয় নাই। এই প্রক্রিয়া এত লম্বা হলো, এখন এটার কোনো আউটপুট নাই। এখন জুলাই সনদে স্বাক্ষর করা সকল রাজনৈতিক দল স্বাক্ষর করলেও আমরা দেখলাম যে নির্বাচনের পর অনেকের পরিবর্তন, তারা এখন আর সংস্কার চায় না, সংস্কার নিয়ে কোনো বক্তব্যও দিতে চায় না। সো আমরা শুধু আইন নয়, রাজনৈতিক এই কালচারটার পরিবর্তন দেখতে চাই। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ, বিশেষ করে আমাদের বয়সী জেনজি থেকে তাদের পরবর্তী জেনারেশন, এই পরিবর্তন কিন্তু
সহজেই ছাড়বে না, তারা পরিবর্তন না দেখা পর্যন্ত সকলকেই প্যারা দিতে থাকবে। এই জন্য সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আমি আমাদের জায়গা থেকে সতর্ক করতে চাই, আপনারা সাবধান হন, সতর্ক হন। ভবিষ্যৎ জেনারেশন আমাদের থেকেও বেশি ডেঞ্জারাস হবে। তারা যখন রাস্তায় নামবে তখন কেউ সেখানে টিকতেই পারবে না। সেই জন্য রাজনৈতিক দলগুলোকে বলতে চাই, 24 থেকে শিক্ষা নিন। জুলাই সনদ নিয়ে কোনো রকম টালবাহানা আমরা দেখতে চাই না। আপনাদেরকে আমরা রাজনৈতিক অভিভাবক হিসেবে দেখতে চাই। জাতীয় সংসদে বসে অযথা অগুরুত্বপূর্ণ বিষয়ে আপনারা লম্বা তর্ক বিতর্ক না করে দেশের গুরুত্বপূর্ণ সংস্কারগুলো নিয়ে কাজ শুরু করেন। কাজ শুরু না করলে আমার মনে হয় পরবর্তী জেনারেশনকে সাথে নিয়ে আমরা আবার রাস্তায় নামতে বাধ্য হব। তো এই বিষয়গুলো আমাদের খুব গুরুত্ব সহকারে দেখা দরকার। তো এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।